হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের লেকচার নাম্বার 3। আমাদের দিল্লি সুলতানি যে পিরিয়ডটা স্টার্ট করেছিলাম সেখানে কিন্তু আমাদের দুটো ক্লাস হয়ে গেছে। তো আমরা কোন কোন ডেন্সিটি কমপ্লিট করে ফেলেছি দেখি, তারপরে আমরা কিন্তু আমাদের আজকে নেক্সট ডেন্সিটি ডাইনাস্ট্রিতে যাব। দেখো কি আছে, দিল্লি সুলতানের পাঁচখানা ডাইনাস্ট্রি ছিল। একটা হচ্ছে স্লেভ, খালজি এবং তুগলক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা চলে যাব সৈয়দ আর লোদিটা বাকি আছে, ঠিক আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম আমি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো নিয়ে ডিসকাস করব। আজকে আমি প্রথমে ডিপার্টমেন্টগুলো নিয়ে ডিসকাস করে দেবো, দেন তারপর আমি সৈয়দ এবং লোদি ডাইনাস্টিটা স্টার্ট করব, ঠিক আছে। চলো দেখা যাক কী আছে। দেখো প্রথমেই ভালো করে দেখে নাও কী কী আছে এখানে। দেখো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং তাদের ক্যাটাগরিগুলো আমি লিখে রেখেছি। তো বিভিন্ন ডিপার্টমেন্ট মানে ধরো এখানে সুলতানি যুগে কিছু কিছু যেখানে মানে শাসন ব্যবস্থা চলছিল তার ক্ষেত্রে বিভিন্ন দপ্তর ছিল। প্রথম দপ্তরটা দেখো কি আছে, দেয়ান ই রিসালত, ঠিক আছে। দেয়ান ই রিসালত বলে একটা দপ্তর ছিল। সেই দপ্তরটা কিসের সাথে, এই পরীক্ষা এখান থেকে কোশ্চেন আছে, সেই দপ্তরটা কেমন মানে কিসের সাথে কোন ক্যাটাগরিতে যুক্ত, ঠিক আছে। এই দেয়ানি রিসালাট এখানে কিন্তু কি করা হয়, ডিপার্টমেন্ট অফ অ্যাপেলস। এটা কিসের ডিপার্টমেন্ট, অ্যাপেলসের, ঠিক আছে, এই দপ্তরটার নাম, ঠিক আছে। এখানে কিন্তু কি করা হয় অ্যাকচুয়ালি, এখানে বিভিন্ন ধর্মের যে সমস্ত বিষয়গুলো আছে, ধর্মীয় বিষয়, সেখানে কিন্তু এখানে সমস্ত কিছু দেখাশোনা করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো ডিপার্টমেন্ট কি আছে, দেয়ানি আর্টস। এই ডিপার্টমেন্টটা কিসের ডিপার্টমেন্ট, মিলিটারি ডিপার্টমেন্ট, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এরকম করে কোশ্চেন দেয়, দেয়ানি আর্টস কোন ডিপার্টমেন্ট বা দেয়ানি রিজালাট কোন ডিপার্টমেন্ট। তো দেয়ানি আর্টস কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, ডিপার্টমেন্ট অফ মিলিটারি। এখানে বিভিন্ন সেনা বাহিনী, সেনা সংগ্রহ, তাদের বেতন দেয়া, ঠিক আছে, এই সমস্ত কিছু আছে। নেক্সট দেখো কি আছে, ডিপার্টমেন্ট অফ কোহি। এটা কিসের সাথে যুক্ত, এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এগ্রিকালচারের সাথে যেটা যুক্ত এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কোহি, ঠিক আছে, কোহি থেকে এগ্রিকালচার। নেক্সট দেখো কি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট ই বন্দেগান, ঠিক আছে, ডিপার্টমেন্ট ই বন্দেগান। এটা কিসের সাথে যুক্ত, ডিপার্টমেন্ট ই বন্দেগানটা ডিপার্টমেন্ট অফ স্লেভস মানে দাসেদের যে ডিপার্টমেন্টটা আছে সেটাকেই বলবো আমরা বন্দেগান, ঠিক আছে। দাসদের যে রক্ষণাবেক্ষণ করা হয় সেটা কিন্তু ডিপার্টমেন্ট অফ বন্দেগান থেকে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, দেয়ানি দেয়ানি কাজা। এটা কিসের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ঠিক আছে। এটা হচ্ছে জাস্টিস মানে বিচারের ডিপার্টমেন্ট, ঠিক আছে। একটা বিচার, যেখানে বিচার ব্যবস্থা করা হয় সেখান থেকে সেখানে কিন্তু এটা করা হয়। নেক্সট দেখো কি আছে, নেক্সট কি ডিপার্টমেন্ট আছে, দেয়ানি ই খৈরাত। এটা কিসের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ চ্যারিটিজ। এখানে দান ব্যবস্থা, বিভিন্ন চ্যারিটি করা হয়, সেটাই কিন্তু খৈরাত। নেক্সট দেখো কি ডিপার্টমেন্ট আছে, দেয়ানি মুস্তাখার্জ। এটা কিসের ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট অফ এরিস, ঠিক আছে। নেক্সট ডিপার্টমেন্ট অফ ইনসা। এটা কিসের ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কারেসপন্ডেন্স মানে এখানে বিভিন্ন যে সরকারি চিঠিপত্র আছে, তোমরা একটু নোট ডাউন করে নিও, ঠিক আছে। সরকারি যে চিঠিপত্র আছে সেগুলো কি করবে, দেয়া নেয়া এবং কোনো কিছু দলিল আছে সেগুলো কি করছো, কারোর অধীনে যোগাযোগের দায়িত্ব পালন, সেই দলিলের রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়, সেগুলো কিন্তু সব দেয়ানি ইনসার মধ্যে আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। দেখো লাস্ট ডিপার্টমেন্ট কি আছে, দেয়ানি ই ইস্তিয়াক, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পেনশন। এখানে কিন্তু পেনশন ডিপার্টমেন্ট এটাকে বলবো, ঠিক আছে। তাহলে আমাদের ডিপার্টমেন্টগুলো দেখে নিলে কি কি আছে, দেয়ানি রিসলা, দেয়ানি আর্টস, দেয়ানি কোহি, দেয়ানি বন্দেগান, দেয়ানি কাজা, দেয়ানি খৈরাত, দেয়ানি মুস্তারাক, দেয়ানি ইনসা, দেয়ানি ইস্তারাক, ঠিক আছে। এই ডিপার্টমেন্টগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, এগুলো কিন্তু দেখে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। কোশ্চেন দেবে হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্ট কেমন করে দিতে পারে, মিলিটারি কিসের সাথে যুক্ত, কোন ডিপার্টমেন্ট, দেয়ানি আর্টস, এই রকম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। এবারে আমরা তাহলে চলে যাই, তাহলে আমাদের ডিপার্টমেন্টটা দেখা হয়েছে। আজকে আমাদের যে ডাইনাস্ট্রিটা স্টার্ট করছিলাম সেটা আমরা দেখব। দেখো প্রথমে একটুখানি আমি জাস্ট বলে দিই, সৈয়দ বংশ আমরা যেটা এখন স্টার্ট করব সেটা কোন বংশ, সৈয়দ, ঠিক আছে, সৈয়দ বংশ। এই সৈয়দ বংশটা কত থেকে টাইমিং পিরিয়ডটা ছিল, 1414 থেকে পর্যন্ত ছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, এর প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু দিয়ে দেয়, খিজির খাঁ কিন্তু ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তিনি কিন্তু কি ছিলেন, হজরত মহম্মদের বংশধর ছিলেন,
ঠিক আছে, কার বংশধর ছিলেন এই খিজির খাঁ? হজরত মোহাম্মদের। তার প্রতিষ্ঠিত বংশই কিন্তু খিজির খাঁ এই সৈয়দ বংশ নামে পরিচিত হয়েছিল। ঠিক আছে, খিজির খাঁ আবার মনে রাখবে আর কি কি পয়েন্ট আমি বলছি, এগুলো নোট ডাউন করে রাখো, তাহলে কিন্তু তিনি কিন্তু হজরত মোহাম্মদের বংশধর ছিলেন। খিজির খাঁ তৈমুর লংয়ের সাথে ভারতে এসেছিলেন। খিজির খাঁ কার সাথে ভারতে এসেছিলেন? তৈমুর লংয়ের সাথে কিন্তু ভারতে এসেছিলেন। কার সাথে? তৈমুর লং। ঠিক আছে, খিজির খাঁ ভারতে আসে কার সাথে? তৈমুর লংয়ের সাথে ভারতে এসেছিলেন, সরি, তৈমুর লংয়ের সাথে ভারতে এসেছিলেন। ঠিক আছে, অভিযান শেষে যখন ফিরে যাচ্ছিলেন তখন খিজির খাঁ কিন্তু যে অঞ্চলটা জয়লাভ করেছিলেন সেই অঞ্চলটাই শাসনভার নিয়ে নেন। ঠিক আছে, 1414 সালে কিন্তু তিনি এই বংশটা প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, তাহলে কি ইম্পর্টেন্ট বললাম আমি একটু পয়েন্টগুলো দেখে নিও। সৈয়দ বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? খিজির খাঁ। তিনি কার বংশধর ছিলেন? হজরত মোহাম্মদের। এবং খিজির খাঁ কার সাথে আমাদের ভারতে এসেছিলেন? তৈমুর লংয়ের সাথে ভারতে এসেছিলেন। ঠিক আছে, চলো এবার দেখা যাক। তাহলে আমরা দেখে নিই, দেখো কি বললাম। খিজির খাঁ এই সৈয়দ ডাইনাস্টিটা টাইম পিরিয়ডটা দেখো 1414 এডি থেকে 1451 এডি। ওকে, নেক্সট দেখো কে প্রতিষ্ঠাতা ছিলেন। প্রথম হচ্ছে খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন তৈমুর মঙ্গল লিডার। তৈমুর কে ছিলেন? একজন মঙ্গল নেতা অফ সেন্ট্রাল এশিয়া, হেড অফ চাংঘাটি তুর্ক ইনভার্টেড ইন্ডিয়া 1398। এইখান থেকে কোশ্চেন দেয় তৈমুর লং ভারত আক্রমণ করেছিল কবে? 1398 এডিতে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, তৈমুর অ্যাপয়েন্টেড খিজির খাঁ অ্যাজ আ গভর্নর অফ মুলতান। তৈমুর তখন কি করেছিলেন? খিজির খাঁকে মুলতানের গভর্নর হিসাবে নিয়োগ করেছিলেন। হি ক্যাপচার দিল্লি, তিনি কিন্তু দিল্লি ক্যাপচার করলেন এবং ফাউন্ডেড সৈয়দ ডাইনাস্টি। তা দিল্লিকে দখল করে তারপরে কিন্তু সেখানে তিনি সৈয়দ বংশটা প্রতিষ্ঠিত করলেন। কে করলেন? খিজির খাঁ। তাহলে তিনি কার সাথে এসেছিলেন আমাদের ভারতে? তৈমুরের সাথে। ঠিক আছে, তৈমুর ভারত আক্রমণ করেছিল কত সালে? 1398-তে। তার টেনিওরটা কত ছিল খিজির খাঁয়ে? 1414 থেকে 1421। আমাদের টোটাল সৈয়দ ডাইনাস্টি টাইম পিরিয়ডটা 51 অবধি, কিন্তু খিজির খাঁ ছিলেন 1414 থেকে 1421 পর্যন্ত। ঠিক আছে, তারপরে যে ছিলেন মুবারক শাহ। খিজির খাঁ ওয়াজ সাকসেস বাই হিজ সন মুবারক শাহ। মুবারক শাহ কিন্তু তার পুত্র ছিলেন এবং তাকে হত্যা করেছিলেন, এবং তার টাইম পিরিয়ডটা থেকে 1421 থেকে 1433 এডি। ঠিক আছে, তাহলে খিজির খাঁয়ের পর কে এসেছিলেন? মুবারক শাহ এসেছিলেন। নেক্সট দেখো কি আছে, নেক্সট চলে যাই হচ্ছে আমাদের মুবারক শাহের পর আমার হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ ডায়েড 1445 এডি অ্যান্ড ওয়াজ দ্য সাকসেস বাই হিজ সন আলাউদ্দিন আলম শাহ। মানে মোহাম্মদ শাহ কিন্তু তার পুত্রের দ্বারা খুন হয়েছিল। ঠিক আছে, তারপর তার পুত্র আলাউদ্দিন আলম শাহ সিংহাসনে বসেছিলেন। আলাউদ্দিন আলম শাহ ওয়াজির হামিদ খান ইনভাইটেড মঙ্গল টু লোডি টু টেক চার্জ। ঠিক আছে, তিনি কিন্তু লোদিদের ইনভাইট করেছিলেন। এখান থেকে একটুখানি জাস্ট মনে রাখবে এই, তাহলে খিজির খাঁয়ের পর সরি সৈয়দ বংশের পরবর্তী যে শাসকগুলো ছিল সেটা হচ্ছে 1 নম্বর মুবারক শাহ। আর কে ছিল খিজির খাঁয়ের পর? আরেকটা ছিল মোহাম্মদ শাহ। ঠিক আছে, মোহাম্মদ শাহ। আরেকটা ছিল হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। ঠিক আছে, আলাউদ্দিন আলম শাহ, এগুলো কিন্তু একদম পরবর্তী শাসক ছিলেন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কি টপিক তোমরা মনে রেখে দেবে? তোমরা মনে রেখে দেবে হচ্ছে খিজির খাঁ তাহলে কার প্রতিনিধি ছিলেন? যদি পরীক্ষায় কোশ্চেন দেয় খিজির খাঁ কার প্রতিনিধি ছিলেন? প্রথমে তৈমুরের প্রতিনিধি ছিলেন, তারপরে তো তৈমুরের সাথে ভারতে আসলো এবং দিল্লিতে আক্রমণ করলো এবং তখন তিনি সৈয়দ বংশ প্রতিষ্ঠা করলেন। খিজির খাঁ কার প্রতিনিধি ছিল? প্রতিনিধি ছিল হচ্ছে তৈমুরের। ঠিক আছে, এটাও একটু মনে রেখে দেবে। আর এখান থেকে তেমন কিছু জানার দরকার নেই। ঠিক আছে, সৈয়দ বংশ থেকে এইটুকুনি এনাফ। এরপরে আমরা চলে যাব লোদি বংশ। ঠিক আছে, লোদি বংশ প্রথমে চলে যাই। তাহলে লোদি বংশ একটুখানি আমরা ডিটেলসটা আলোচনা করে নিই, তারপরে একটুখানি দেখে নিই, তারপরে আমি ডিসকাস করছি স্লাইড দেখে। ঠিক আছে, লোদি বংশের 3 জন বিখ্যাত রাজা ছিল। ঠিক আছে, লোদি বংশ যে প্রতিষ্ঠাতা করেছিলেন, কে করেছিলেন লোদি বংশ প্রতিষ্ঠাতা? বহুলল লোদি। কে করেছিলেন? বহুলল লোদি করেছিলেন। নামগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না, বহুলল। ঠিক আছে, স্পেলিংটা ভুল লিখলাম, বহুলল, বহুলল। তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলল। ঠিক আছে, এরপরে হচ্ছে লোদি বংশের শ্রেষ্ঠ যদি বলে, লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান যদি বলে তাহলে সেটা কে? সেটা হচ্ছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ, সিকান্দার। এবারে যদি বলে লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। ঠিক আছে, এগুলো একটু জেনে রেখে রাখবে, এইগুলো কিন্তু লোদি বংশের গুরুত্বপূর্ণ নেতা শাসক ছিলেন। ঠিক আছে, চলো তাহলে লোদি বংশের
সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লোদি বংশের টাইম পিরিয়ডটা 1451 থেকে 1526 এডি, তাই তো তার টাইম পিরিয়ডটা। এবার হচ্ছে বহুলল লোদি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য লোদি ডাইনাস্টি। বহুলল লোদি আমি বললাম এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তার টাইম পিরিয়ডটা 1451 থেকে 89, ঠিক আছে। 1476 সালে হি ডিফিটেড দ্য সুলতান অফ জনপুর অ্যান্ড অ্যানেক্স ইট টু দিল্লি সুলতান। হি ডাইড 1489 এডি। শুধু একটুখানি মনে রাখবে এখান থেকে বহুলল লোদি কিন্তু লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিল, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি সিকান্দার লোদিতে। সিকান্দার শাহ লোদি মনে রাখবে প্রথমেই হচ্ছে তিনি কিন্তু ফাউন্ডার অফ দ্য সিটি আগ্রা। আগ্রা শহরটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই সিকান্দার লোদি। তার টাইম পিরিয়ডটা 1489 থেকে 1570 এডি, ঠিক আছে। হি সেট আপ এ ওয়েল অর্গানাইজ স্পাই সিস্টেম। তিনি কিন্তু সেট আপ করেছিলেন একটা স্পাই সিস্টেম, গুপ্তচর। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য 3 লোদি সুলতান, মানে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন লোদি বংশের, ঠিক আছে। হি রিইম্পোজ জিজিয়া অন নন মুসলমান। জিজিয়াটা নন মুসলমানদের জন্য কিন্তু তিনি রিইম্পোজ করলেন। তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে কে কোন সুলতান জিজিয়াটা মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছিলেন, ঠিক আছে। এবং এটা কিন্তু তিনি রিইম্পোজ করলেন আবার, ঠিক আছে। 1504 সালে একটু মনে রাখবে তিনি আগ্রা শহরটা আমি বললাম প্রতিষ্ঠা করেছিলেন কত সালে, 1504 সালে, ঠিক আছে। তিনি গুলমুর, ঠিক আছে, তিনি একটুখানি আরেকটু এখান থেকে ইয়ারটা দেবে, তাহলে 1504 সালে কিন্তু তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর দেওয়ার মতো আছে এখানে কি আছে, আর যদি দেয় এখানে বলবে হচ্ছে তিনি কিন্তু দিল্লি থেকে রাজধানীটা স্থানান্তর করেছিলেন, ঠিক আছে। দিল্লি থেকে রাজধানীটা কিন্তু স্থানান্তর করলেন, ওকে। একটু মনে রাখবে তিনি গুলরুম, ঠিক আছে, গুলরুম বা লাল ফুল, কি লাল ফুল তার একটা ছদ্মনাম ছিল, সরি, লাল ফুল ছদ্মনামে বহু ফার্সি কবিতা লিখেছিলেন, কি বললাম, গুলরুম এবং লাল ফুল ছদ্মনামে তিনি কিন্তু ফার্সি কবিতা লিখেছিলেন, ওকে। এরপরে দেখো চলে আসি আমাদের ইব্রাহিম লোদি সম্পর্কে, যে ছিল লোদি বংশের শেষ সুলতান। তাহলে লোদি বংশের প্রথম সুলতান কে ছিল, বহুলল লোদি। তারপর প্রতিষ্ঠাতা ছিলেন সিকান্দার লোদি, শ্রেষ্ঠ ছিলেন, এবং শেষ ছিলেন ইব্রাহিম লোদি। তার টাইম পিরিয়ডটা দেখো 1517 থেকে 1526 এডি, ঠিক আছে। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি নিজ ভাই, তার নিজের ভাই ছিল জালাল বলে একজন ছিল, ঠিক আছে, তাকে হত্যা করেন, জালালকে হত্যা করেন এবং অন্যান্য ভাইদেরকেও তিনি কিন্তু বন্দি করে রেখেছিলেন। তারপরে তিনি শাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে। তা সিকান্দার লোদি was succeeded by his eldest son Ibrahim Lodi, who was the arrogant and repressive ruler, ঠিক আছে। তাহলে ইব্রাহিম লোদির পর আমাদের আসলো কে, সিকান্দার লোদির পর আসলো ইব্রাহিম লোদি। দৌলত খান লোদি, দ্য গভর্নর অফ পাঞ্জাব, গ্রেটলি ডিসপ্লেসড বাই দ্য ইব্রাহিম লোদি অ্যান্ড ইনভাইটেড বাবর টু ইনভেড ইন্ডিয়া, ঠিক আছে। বাবরকে তখন কিন্তু ইনভাইট করেছিল। বাবর মার্চ এগেনস্ট দিল্লি, ডিফিটেড অ্যান্ড কিল্ড ইব্রাহিম লোদি ইন দ্য ব্যাটল অফ পানিপথ 1526 এডি। একটু এখানটাই বলে দিই তাহলে, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে হয়েছিল, ঠিক আছে। পানিপথের প্রান্তরে যেটা পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ইব্রাহিম লোদি কিন্তু প্রাণত্যাগ করে। কে প্রাণত্যাগ করলো, ইব্রাহিম লোদি কিন্তু মারা গেল। কার কার মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, ইব্রাহিম লোদি আর হচ্ছে বাবরের মধ্যে, ঠিক আছে। এবং এই ইব্রাহিম লোদি মারা যাওয়ার পরে আমাদের লোদি বংশটা অবসান ঘটলো, এবং পরবর্তীতে কি হলো, বাবর কি করলো, দৌলত খাঁ লোদি যে ছিলেন তাকেও কিন্তু পরাজিত করে এবং বন্দি করলে এই পাঞ্জাব আর লাহোরটাকে তিনি কি করলেন, পুরো দখল করে নিয়েছিলেন, ঠিক আছে। আজকে আমাদের পুরোপুরি মোটামুটি আমাদের খলজি মানে মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেল, 5খানা বংশ। এরপর আমাদের যে আছে পরবর্তীকালে যে বাহুমনি কিংডম বা বিজয়নগর এম্পায়ার, সেটাই পরে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিও খাতার মধ্যে।